নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন এক্সক্লুসিভ নিউজ চ্যানেলের লাইভ অনুষ্ঠান কিছুক্ষণ সঙ্গে মিলন। আমি মিলন বাগচি। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এ রাজ্যের সব থেকে আলোচিত ও চর্চিত এক ব্যক্তির বাড়িতে। পরিবহন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, পুলিশ মন্ত্রী এসব কে না শুনেছে, কিন্তু ভিক্ষামন্ত্রী নামে এক নতুন মন্ত্রিত্বের আমদানি করে রাজ্য তথা দেশের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন যিনি, সেই স্বনামধন্য ব্রতিন বোস আমাদের রাজ্যের ভিক্ষামন্ত্রী, আমাদের আজকের অতিথি। নমস্কার ব্রতিনদা। আসলে ব্রতিনদা তো বরাবর মঞ্চে অভিনয়টা করে এসেছেন, তা সে নাটকই হোক কি রাজনীতি, তাই ওই হাত দেখানোটা ওনার একটু অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ব্রতিনদা, বলছিলাম কি যে এখানে হাতটা না দেখালেও চলতো, এটা তো আর মঞ্চ নয়। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, বুঝলে? মঞ্চ বলতে কি শুধু নাটকের মঞ্চ বোঝায়? এই যে ক্যামেরাটা চলছে, লাইভ হচ্ছে, এই সম্প্রচারটা দেখছে হাজার হাজার মানুষ, কি তাই তো? তার মানে একই সাথে আমি পৌঁছে যাচ্ছি হাজার হাজার মানুষের সামনে। তো এটা মঞ্চ নয়? এটাও তো একটা মঞ্চ। হ্যাঁ, এই মঞ্চে আমি হয়তো দর্শকদেরকে সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা তো আমাকে দেখছেন, আমাকে শুনছেন। তো তাদের উদ্দেশ্যে আমি হাত দেখাবো না? তাদেরকে অভিবাদন জানাবো না? আলবাত জানাবো। একটা কথা মনে রেখো সাংবাদিক, আমাদের জন্য জনতা, জনতার জন্য আমরা নই। একদম একদম। তা আমি বলছিলাম কি ব্রতিনদা, যে আপনার কি কোনো কোয়েশ্চেন সেট রেডি করা আছে, নাকি আমার যা ইচ্ছে তাই জিজ্ঞেস করবো? ইন্টারভিউ তার আবার কোয়েশ্চেন সেট? পরীক্ষার কোয়েশ্চেন আমরা লিক করে দিই। আর আমাদের তো চাপাচাপি ঠাকাটাকি কিছু নেই, বুঝলে? যা হবে সব ওপেন। না আসলে আগেবার আমাদের ওই মেয়র সাহেবের ইন্টারভিউয়ের সময় উনি একটা ওই চোটা ধরিয়ে দিয়েছিলেন, তো তাই আর কি। ওকে তো চোতা ধরাতেই হবে, ও জীবনটাই তো চোতাময়। চোতা করে স্কুল ফাইনাল পাস করলো, তারপর পিস্তল দেখিয়ে গ্র্যাজুয়েশনের ডিগ্রি বার করলো, টাকা দেখিয়ে টিকিট পেলো, আর মস্তানি করে ভোটে জিতলো। প্রতিন্দা প্রতিন্দা, উনি আপনার দলের লোক, সেম সাইড হয়ে যাচ্ছে, ওপেনলি এসব কথাবার্তা। আমি ওর খুব ক্লোজ, তাই ওপেনলি বলছি। আর আমি যেগুলো বলছি সেগুলো কি পাবলিক জানে না নাকি? সবাই সব জানে, জেনেই তো ভোটটা দিয়েছে, পরের বার আবার দেবে। আরে এ রাজ্যের পাবলিক কিনে তো চাপ নেই, তারা যথেষ্ট বুঝদার। ওরা জানে যে একটু মাসেল পাওয়ার না থাকলে পাওয়ারে আসা যায় না। আর তাছাড়া রুলিং পার্টির মেম্বাররা একটু আধটু গুন্ডামি করবে, একটু তোলাবাজি করবে, কটা ক্যাডার পুষবে, তো নর্মাল ব্যাপার। এ রাজ্যের লোকেদের কাছে কি এটা নতুন? আমাদের আগে যাদেরকে তোমরা 40 বছর মাথায় বসিয়ে রেখেছিলে, তারা এগুলো করেনি? আরে দাদা, সেই কারণেই তো পরিবর্তনটা হলো। পাবলিক তো এটা ভেবেই আপনাদেরকে ক্ষমতায় আনলো যে এবারে সব কিছু বদলে যাবে, সব নতুন করে শুরু হবে, উন্নয়ন হবে। তা উন্নয়ন হয়নি নাকি? চারিদিকেই তো উন্নয়ন। আমাদের যারা গ্রাউন্ড লেভেলের পার্টি মেম্বার, যাদের এককালে হাওয়াই চুরি পর্যন্ত ছিল না, তারা এখন বাইক ছাড়া নড়ে না। কাউন্সিলর, যাদের এককালে বেড়ার বাড়ি ছিল, সেখানে এখন তাদের 3 মহলা ঝিকিমিকি প্রাসাদ। আরে এমএলএদের কথা তো ছেড়েই দাও, 3-4টে ফ্ল্যাট, 8-10টা গাড়ি, লিগালি। ইলিগালি কি আছে সেগুলো তো এরকমভাবে বলা যায় না। তো এগুলো কি উন্নয়ন নয়? এটা তো দাদা আপনি পার্টির উন্নতির কথা বলছেন, কিন্তু রাজ্যের উন্নয়নের ব্যাপারে আপনি কি বলবেন? আরে হবে হবে, স্টেপ বাই স্টেপ। আগে 10-এর উন্নতি, পরে দেশের উন্নতি। এই যে আমি নেতা, আমার নিজেরই যদি উন্নতি না হয়, তাহলে আমি জনগণের উন্নতিটা করব কি করে? জনসেবা করতে গেলে তো একটা লোকবল চাই, ছেলেপিলে চাই। তারাই তো মিছিল করবে, লোক জড়ো করবে, ভোট করাবে, রিগিং করাবে। এখন এই ছেলেপিলের হাতে যদি আমি একটু টাকা গুঁজে না দিতে পারি, যদি একটু মদ চাট জোগাতে না পারি, যদি উইকেন্ডে একটা সি বিচে ঘুরিয়ে আনতে না পারি, তাহলে ওরাই বা কাজ করার উৎসাহ পাবে কি করে বলো? এগুলো তো একটু বুঝতে হবে। রুলিং পার্টির মেম্বাররা এটুকু ছাড় পাবে না। কিন্তু দাদা, ছাড় দিতে দিতে ব্যাপারটা একটু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে না? মানে কিছু মনে করবেন না, প্রতিদিনই কোনো না কোনো নেতামন্ত্রীর বাড়িতে রেইড হচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত সমস্ত দপ্তরের মন্ত্রী একেবারে লাইন দিয়ে চলে যাচ্ছে। এগুলো একটুখানি। এগুলো আর কিছুই না,
ওই যেটাকে বলে টেকনিক্যাল ফল্ট। আসলে হয়েছেটা কি, আমরা তো মাত্র ওই 10 বছর হলো ক্ষমতায় এসেছি, তো এই 10 বছরে কোন কোন সেক্টর থেকে কি কি উপায় কত পার্সেন্টেজে কাটমানিটা খাওয়া যায় সেটা আমরা একেবারে চাকাচাক রপ্ত করে ফেলেছি। আমাদের মুখ্যমন্ত্রী ভাই গুরুদেব মানুষ, তিনি এমন এমন জায়গা থেকে ঘুষ খাওয়ার উপায় বাতলে দিয়েছেন যে আমাদের আগের শাসক দল অব্দি চমকে গেছে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে ইচ্ছে থাকলেই খাওয়া যায়। এটা তো অনেকেই জানে না, আমি তোমাকে ঘরের কথা বলছি। সেটা হচ্ছে এই ঘুষ খাওয়ার কোড কন্ডাক্টের উপরে ওনার একটা 42 পাতার মেমোরান্ডাম অবধি ছাপানো আছে। তো হয়েছেটা কি, ঘুষ খাওয়াটা তো শিখে গেছি, কিন্তু ঘুষের টাকাটা কীভাবে সাইড করতে হয়, কীভাবে কালো টাকা সাদা করতে হয়, সেই পড়াশোনাটাতে একটু খামতি থেকে গেছিল। ব্যাস, আর যাবে কোথায়, একটা ঘ্যাক করে ধরেছে। তা সেসব নিয়ে আমাদের তো মাথা ব্যথা নেই, ভুল মানুষ মাত্রই হয়। আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যেটা নতুন মেমোরান্ডাম লেখা শুরু করে দিয়েছেন, যেখানে ওই ঘুষের টাকাটা কীভাবে পাচার করা হবে সেই বিষয়ে আলোকপাত করা হচ্ছে। ততদিন অবধি কর্মীদেরকে নির্দেশ দেওয়া আছে যে ঘুষটা যেন তোরা বুঝে শুনে খায়, প্রয়োজনে বাড়ির লোকের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে, আর এলাকা বুঝে, মানে ওই গ্রাম না শহর, ওয়ার্ড না ব্লক, এসব ঘরে যেন 1-2 কোটির উপরে হার্ড ক্যাশ না রাখে। আর জনতার উদ্দেশ্যে আমি এটুকুই বলবো যে ফালতু বিভ্রান্ত হবেন না, আমাদের উপর ভরসা রাখুন। ভুল ভ্রান্তি যা হয়েছে সেগুলো আমরা সব শুধরে নেব, এবং আমি কথা দিচ্ছি এরপর আমরা এত সুইফটলি ঘুষের টাকা গাপ করে দেবো যে কাকপক্ষিতেও টের পাবে না। দাদা, আপনি বললেন যে মুখ্যমন্ত্রী মেমোরান্ডাম লিখছেন, তার মানে এই সমস্ত 2 নম্বরীর কথা উনি জানেন? ভোজো ঠেলা, 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার পিসি। আরে উনিই তো সব, ওনার আদেশেই তো সব কিছু হচ্ছে। উনি ছাড়া দলটার আর আছেটা কি? দলের তো ওই একটাই মুখ, মুখ্যমন্ত্রী। বাকি যত এবিসিডি কে এলো কে গেল কিছু যায় আসে না। তার মানে বড়দা চিটফান্ড কাণ্ডে দুলাল ঘোষ যখন চিল্লি বলছিলেন যে আমাকে অ্যারেস্ট করছেন কেন, অ্যারেস্ট করতে হলে মুখ্যমন্ত্রীকে করুন, উনি তো সব কিছু করিয়েছেন, উনি সব জানতেন, ওনার ধুতি পাঞ্জাবিতে লেগে আছে গরিব মানুষের ঘাম ঝরানো পয়সার অভিশাপ, তার মানে এগুলো সব সত্যি ছিল? ওই খোদার খাসিটার নাম উচ্চারণ করুন আমার সামনে, শালা কুলাঙ্গার। ঘুষ হজম করার মুরদ নেই, তাও খাবে। আচ্ছা, কুত্তার পেটে কি আর ঘিস হয়? আমাদের মুখ্যমন্ত্রী নেহার দয়া শরীর, তাই ওটাকে এখনো দলে রেখেছে। আমি হলে জুতিয়ে বিদায় করে দিতাম। ছিলিস তো একটা ইট পাস মাল, জীবনে ভেবেছিলিস অত টাকা চোখে দেখবি? আরে চুরি করেছিস, তাহলে একটা ইন্টিগ্রিটি থাকবে না? পুলিশ ধরতেই একেবারে কেঁদে কেটে কুৎসা রুটিয়ে একসা। আরে দল কি তোকে বাঁচাতো না? আমাদের মুখ্যমন্ত্রী সবসময় দলের কর্মীদের রক্ষা করেন, বিশেষ করে যারা করাপ্টেড। ঠিকই তোকে ছাড়িয়ে আনতে, কত লোকই তো আমরা এভাবে বের করে এনেছি, তোকেও আনতাম, কিন্তু একটা মিনিমাম ধৈর্য তো ধরতে হবে। এই কথাটাই দাদা একদিন সুধাংশুবাবু বলছিলেন। সুধাংশুবাবু আপনার দলের উঠতি নেতা। নেতা ওই যেটা কথা আছে না, অল্প বয়সে পাকলে তার দুঃখ চিরকাল, ওই কেস। এই যে রিসেন্টলি ওই মেডিকেল কলেজে একটা কেস হলো না, আরে যেখানে ওই বদ প্রিন্সিপালটাকে অ্যারেস্ট করা হলো, ওটার এগেনস্ট নাকি আগে থেকে অনেক বুড়ি কমপ্লেন ছিল। ভাইস প্রিন্সিপাল নিজে সেই অ্যান্টি করাপশন কমিটি থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী দপ্তর অবধি নাকি কমপ্লেন লজ করে এসেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তা তোমাদের এই সুধাংশুবাবু একটা টিভি চ্যানেলের ইন্টারভিউতে গিয়ে ন্যাকামো করে বলে এলেন, একা প্রিন্সিপালের তো আর এত সাহস হবে না, ওর পেছনে নিশ্চয়ই আমলাদের হাত ছিল। যে কথাটা বলার মুরদ নেই সেটা বলতে যাস কেন? তোরা তো ওই আমলা করে তোতলামি করার কি দরকার? তুই ডাইরেক্ট বল যে মুখ্যমন্ত্রীর হাত ছিল, মুখ্যমন্ত্রী ছিল তাই কিছু হয়নি। নেতা না এমনি হওয়া যায় না, কলজে লাগে, কলজে। অনেক ধন্যবাদ দাদা এরকম একটা অকপট স্বীকারোক্তির জন্য। তা এদিক ওদিকের কথা তো অনেক হলো, এবার আসল কথায় আসি। রোশো বাবু বড্ড বকিয়েছ, গলাটা একবারে শুকিয়ে গেছে। ওরে কে আছিস, একটা পেক বানিয়ে দিয়ে যা। দাদা লাইভ চলছে, মুশকিলে পড়ে যাব। আপনি একটু রিল্যাক্স করে নিন না, কোনো অসুবিধা নেই, আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি। বেশি না ঢং করো না, বুঝলে? আমাদের নেতারা ক্যামেরার সামনে লাখ লাখ টাকা ঘুষ খেয়ে ফেললো, আর আমি একটু রাম খেলেই মহাভারত একবার অশুদ্ধ হয়ে যাবে না? কোনো ব্রেক নিতে হবে না। এই ক্যামেরা বন্ধ করো না একদম, চলো কন্টিনিউ চলো। হ্যাঁ, বলছিলাম যে এই যে আপনাদের একেবারে নিউলি লঞ্চড মন্ত্রিত্ব, ভিক্ষা মন্ত্রী, এর আইডিয়াটা প্রথম কার মাথায় আসলো, মানে এর পেছনে ইতিহাসটা কি?
ইতিহাস ভূগোল কিছুই না, গোটাটাই হচ্ছে সুযোগের সদ্ব্যবহার। আসলে দেখবে প্রত্যেকটা রাজ্যেরই না একটা ভোট ব্যাংক থাকে। এই ভোট ব্যাংক যাকে ভোট দেবে সেই পার্টি জিতবে। সুতরাং সব পার্টি চাইবে যে ভোট ব্যাংকটা যেন তার পক্ষে থাকুক, কি তাই তো? এখন সেই ভোট ব্যাংকটা আছে কিন্তু গ্রামেই। শহরের লোকেদের ভোটে ফলাফল নির্ধারিত হয় না। সরকার থাকবে না পড়বে বলতে গেলে সেটা প্রায় পুরোটাই নির্ভর করে গ্রামের নির্বাচনের উপর। এখন ব্যাপারটা হচ্ছে যে গ্রামে অপশান কম, সুযোগ সুবিধা কম, ইলেকট্রিসিটি কম, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, মানুষের ইনকাম, জিনিসপত্রের দাম সবই কম। ইভেন মানুষের চাহিদাও কিন্তু কম। তো যাদের চাহিদা কম তাদেরকে সামান্য একটা জিনিস দিয়ে দাও, দেখবে আলাদা করে 8খানা হয়ে পড়েছে। বেশি না, সামান্য 100 টাকা হাতে গুঁজে দিলে এরা খুশি। কিন্তু দাদা, সরকারেরই কি উচিত নয় যে এদের অবস্থার উন্নতি ঘটানো, যাতে গ্রামের লোকেরাও সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, পরিষেবা পায় ঠিকঠাকভাবে? আর তাছাড়া এই স্বাস্থ্য, শিক্ষা, ইলেকট্রিসিটি, রাস্তাঘাট, এগুলো তো খুবই বেসিক চাহিদা, আর এগুলো প্রোভাইড করা তো সরকারেরই কর্তব্য। শোনো ছেলের কথা, আরে বাবা, মানুষের চাহিদার কি আর শেষ আছে? এই শহরের লোকদেরই দেখো না, তাদের কাছে কি নেই? রাস্তা ঘাট, রেস্টুরেন্ট, বার, শপিং মল, মাল্টিপ্লেক্স, বিউটি পার্লার, স্পা, প্লেন, ট্রেন, সব কিছু। তাতেও সারাটা খুশি না, সুযোগ পেলেই গালাগাল করে। সারাটা ভাতাও নেবে, আবার ঘেউ ঘেউ করবে। এর কারণ কি জানো? কারণ এদের হাতে পয়সা আছে। এরা ওই সরকারি স্কুল, সরকারি হাসপাতাল, সরকারি অনুদানের উপর ডিপেন্ডেন্টই না। সুতরাং এদেরকে ম্যানিপুলেট করা কিন্তু কঠিন। এখন গ্রামের লোকদেরকেও যদি আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে দিই, সব কিছুই ভালো ভালো বেশি বেশি করে, তাহলে তাদের চাহিদা তো বেড়ে যাবে। চোখ ফুটবে, মুখে কথা ফুটবে, তারপর মাথায় উঠবে। আর একবার কেউ মাথায় উঠে গেলে তাকে কি আর নামানো যায়? যায় না। সুতরাং গরিবকে গরিব করে রাখো, শিক্ষা বন্ধ করে দাও, উন্নয়ন করো কিন্তু ধীরে ধীরে, স্লো। আম চাইলে আটি ধরা, পেটে খিদে থাকলে তবেই না লোকে তোমার পেছন পেছন ঘুরবে, তোমায় মানবে। তা আমাদের আগের শাসক দল এগুলো কি জানতো না? খুবই জানতো। কিন্তু ওই যে 40 বছর একই চেয়ারে বসে থাকলে যা হয়, মনে হয় যে ওটা বাপের সম্পত্তি, সেটাই হয়েছে। সংগঠন হেজে গেছে, যোগাযোগ কমে গেছে, দলে যত সব অ্যাং ব্যাং চ্যাং বাসা বেঁধেছে, আর সুযোগ বুঝে আমাদের লিডার কোপটা মেরেছে। ঠিক এইখান থেকে আমার পরবর্তী প্রশ্ন, যে এই যে আপনারা ক্ষমতায় এলেন, এটাকে ধরে রাখবেন কি করে? মানে আপনাদের ইউএসপিটা কি? আমাদের ইউএসপি 3টে: ভিক্ষা, ভিক্ষা এবং ভিক্ষা। একটু নাটকই হয়ে গেল না? ও পাবলিক খায় এসব। আগে ওই পাড়ায় পাড়ায় ওই ভ্যান নিয়ে বেরোতো না, হরেক মাল 5 টাকা, 10 টাকা, 15 টাকা। তেমনি আমরা হরেক রকম ভিক্ষা লঞ্চ করেছি। আমাদের যেমন তুমি শিক্ষা স্ক্যাম পাবে, নিয়োগ স্ক্যাম পাবে, স্বাস্থ্য স্ক্যাম, হরেক রকম স্ক্যাম পাবে, কিন্তু ভিক্ষা স্ক্যাম কভি নেই। ওটাই তো আমাদের লাইফ লাইন, আমাদের ঐতিহ্য। যতদিন ভিক্ষা আছে আমরা আছি। আর দেখবে এই ভিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের কিন্তু কোনো ওই ছুটমার নেই, কোনো ডিসক্রিমিনেশন নেই। ভিক্ষা দেওয়ার সময় আমরা জাতপাত দেখি না, ধনী দরিদ্র দেখি না, সবাই আমাদের কাছে ইকুয়াল, সমান। সবাই বলে একটি গাছ একটি প্রাণ, আমি বলি একটি ভিক্ষা একটি ভোটার। তো দাদা, আপনারা কি কি নতুন ভিক্ষা স্কিম লঞ্চ করেছেন সেটা সংক্ষেপে যদি একটু বলেন।
আবার সংক্ষেপে কেন, ডিটেলসেই বলছি। হেভি ইন্টারেস্টিং ব্যাপার। আর তার থেকেও ইন্টারেস্টিং হলো ভিক্ষার ওই ডিস্ট্রিবিউশনটা, বুঝলে? দেখো, সত্যি কথা বলতে লজ্জা নেই, ওই সরকারি স্কুলগুলোতে পড়াশোনা তো কিছুই হয় না। এই 8 অবধি পাশ ফেলি নেই তো ওর পড়াশোনা। তো দেখলাম স্কুলগুলোকে যখন সেই পুষতেই হচ্ছে, তখন ওগুলোকে একটু কাজে লাগাই, তাই না? শিক্ষা টিকার উপর অত জোর দিয়ে লাভ নেই, তার থেকে বড় ভিক্ষা চালু। আর সেটা চালু হোক একদম শুরু থেকে, যেন ওই ছেলে মেয়েগুলোর মজ্জায় মজ্জায় এটা ঢুকে যায় যে ভিক্ষা ইজ গ্রেটার দেন শিক্ষা। ব্যাস, একের পর এক ভিক্ষা স্কিম লঞ্চ হতে শুরু করলো। জন্ম হলেই ভিক্ষা, ছেলে হোক কি মেয়ে, নাম হলো মাতৃসাথী। স্কুলের কচিকাচাদের জন্য ভিক্ষা, অবুঝ সাথী, ট্যাব সাথী, স্কলারশিপ সাথী, কন্যা সাথী, মাঝবয়সী ক্যাটাগরির ভিক্ষা, অবলা সাথী, তবলা সাথী, বেকার সাথী, লক্ষ্মী সাথী, বয়স্ক রেঞ্জের ভিক্ষা, বিধবা সাথী, বৃদ্ধ সাথী, আর সবার লাস্টে টার্মিনাল ভিক্ষা, শ্মশান সাথী। মানে প্যাকেজটা বুঝতে পারছো তো? একেবারে গোটা জীবন চক্র জুড়ে ভিক্ষা। এরা ও দেখো, একটা কথা তো ভুলেই গেছি, ওটা ক্যাটাগরিতে একটু আলাদা তো। এই এতক্ষণ যেগুলো বললাম সেগুলোকে যদি রিটেল ভিক্ষা বলো, তাহলে ওটা হচ্ছে গিয়ে কর্পোরেট ভিক্ষা। কোনটার কথা বলছি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? আরে ওই যে ওই ওই পুজো সময় ওই পুজো কমিটি ক্লাবগুলোকে যে থোক টাকাটা দেওয়া হয় না, ওইটা। তার মানে কি, ক্লাবগুলো দখল হয়ে গেল। এখন ওরা প্রত্যেক বছর হা করে বসে থাকে কখন টাকাটা ছুঁড়ে মারবো। প্র্যাকটিসটা বুঝছো? হুম, এই অশিক্ষা আর ভিক্ষা, এই দুটোকে যদি আমরা চাঙ্গা রাখতে পারি না, কোনো শালার ক্ষমতা নেই আমাদেরকে সরায়। তার মানে আপনি বলতে চাইছেন যে এই ভিক্ষা স্কিমগুলোই হচ্ছে আপনাদের ব্রহ্মাস্ত্র, মানে এগুলো নিয়ে আপনারা এতটাই কনফিডেন্ট যে বিরোধীদের কোনো অপবাদ প্রতিবাদের তোয়াক্কাই আপনারা করছেন না। আলবাত। শোনো সাংবাদিক, তুমি এটা লিখে রাখো, আমাদের ছেলেরা যতই জুলুম করুক, যতই তোলাবাজি করুক, ধর্ষণ করুক, আমাদের কাউন্সিলররা যতই কাটমানি খাক, যতই আমাদের নেতাদের বাড়ি থেকে কালো টাকা উদ্ধার হোক, যা খুশি হয়ে যাক, ভোট কিন্তু আমরাই জিতবো। তোমরা ইস্যু খুঁজে বার করবে তো করো, ওসব ইস্যু কিছু না, আমরা টাকার বান্ডিলে টিস্যু করে ফেলে দেবো, বুঝেছ? হ্যাঁ, 2-4টে কুত্তা কেউ কেউ করবে, ও সবসময় করে। এই তাদের উদ্দেশ্যে আমি না এটা ছড়া লিখেছি, বুঝলে? শুনবে? আইন আমার পুত, পুলিশ আমার ঝি, বুদ্ধিজীবী মিডিয়ার সাথে করবি আমার কি। এত কিছুর পরেও পাবলিক আপনাদের ফরেই থাকবে বলে আপনারা নিশ্চিত? থাকবে না মানে? 2 দেশ আলাদা স্টিম লোডার চালিয়ে ফ্ল্যাট করে দেবো না? শালা সরকারি কর্মীদের বকেয়া টাকা না দিয়ে, চাকরি না দিয়ে, রাজকোষ শূন্য করে, কোটি কোটি টাকা ধার করে, শিল্প বন্ধ করে, অর্থনীতি শিখিয়ে তুলে বছরের পর বছর এগুলোকে ভিক্ষা দিচ্ছে কি এমনি এমনি? আমাদের খেয়ে আমাদের পড়ে ভোট দেবে অন্য কাউকে, চাপকে বেড়েছে আমরা করে দেবো। দাদা 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 উত্তেজিত হবে না দাদা, কেউ কেউ কোথাও যাচ্ছে না, কেউ কোথাও যাবে না, কেউ কাউকে ভোট দেবে না দাদা, সবাই আপনাকেই ভোট দেবে, আপনার কোনো চিন্তা নেই। আমাদের এবার ওঠা উচিত। অনেক ধন্যবাদ দাদা এরকম একটা সাহসী ইন্টারভিউর জন্য, থ্যাংক ইউ। আরে নো প্রবলেম, এনি টাইম। ওয়ে, সব মরে গেলি নাকি? আর আমাকে একটু নিয়ে যা, আরে এদেরকে ওই বিরিয়ানির প্যাকেটগুলো দিয়ে দে। তো আজকে আপনারা সকলেই সাক্ষী রইলেন ভিক্ষামন্ত্রীর এই এক্সক্লুসিভ ইন্টারভিউয়ের। এরকম একজন স্পষ্ট বক্তা
সংস্কারমুক্ত এবং নির্ভীক মানুষকে নিজের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে আমরা সকলেই অত্যন্ত গর্বিত। আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা এমন এক রাজ্যে বাস করি যেখানকার সরকার আমাদেরকে শিশুর মতো বাৎসল্য স্নেহে আগলে রেখেছেন। তারা আমাদেরকে বড় হতে দিতে চান না, নিজের পায়ে দাঁড়াতে দিতে চান না, স্বাবলম্বী হওয়ার কষ্ট দিতে চান না, আমাদেরকে এরকম দুগ্ধপোষ্য অবোধ শিশু বানিয়েই রাখতে চান। আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা এমন এক রাজ্যে বাস করি যেখানে ধর্মঘট হয় না। কারণ ধর্মঘট হতে গেলে তো শিল্প লাগবে, কলকারখানা লাগবে, শ্রমিক লাগবে, শ্রমিক ইউনিয়ন লাগবে। এখানে সেসব কিছুই নেই, তাই ধর্মঘটও নেই। আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা এমন এক রাজ্যে বাস করি যেখানে শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে গেলে কোনো যোগ্যতা লাগে না, পরিশ্রম লাগে না, পড়াশোনা লাগে না, শুধুমাত্র শাসক দলে পতাকা ধরলেই হয়। তো এরকমই আপনারা আপনাদের গর্বে গর্বিত হতে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল এরকমই সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।